হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক অ্যাসপিরেন্টসদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কনসিস্টেন্সি। এবং এই কনসিস্টেন্সি কিভাবে ম্যানেজ করবে, মেনটেন করবে, এই ভিডিওটা পুরোটা দেখবে। অবশ্যই কিছু না কিছু ওয়ে আউট পাবেই। ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করে দিও। হোপফুলি ভিডিওটা পরবর্তী যারা আসবে, যারা দেখবে, তাদের জন্য খুবই মিনিংফুল একটা সোর্স হবে। তো এইবার তোমাদের সামনে এত বড় একটা ইম্পর্টেন্ট টপিক আমি ডিসকাস করব, দেখে নাও। প্রথম পয়েন্ট, স্টাডি প্ল্যান তৈরি করা। যে কোনো তুমি এক্সাম দিতে যাও না কেন, তুমি বা তোমরা সবসময় একটা কংক্রিট একটা স্টাডি প্ল্যান তোমাকে তৈরি করতে হবে। এবং ঠিক কথা বলতে, প্রত্যেক অ্যাসপিরেন্টসদের আলাদা আলাদা স্টাডি প্ল্যান থাকে। কীরকম? দেখো, যখন স্টাডি প্ল্যান তৈরি করবে, ধরো একটা রুটিন করলে, এবং সেইখানে যে এক্সামটা দেবে তার প্রতি তো তোমাদের একটা এইম রয়েছে, একটা পার্টিকুলার এক্সামের প্রতি। তো সেই এইমটা ক্লিন রাখবে, ওকে, যে আমার এই চাকরিটা পেতে হবে এবং এর যে সিলেবাস বা যে প্যাটার্ন রয়েছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে প্রথম পয়েন্ট দেখো, পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করার কথা বলা হয়েছে। ডেইলি, উইকলি, মান্থলি, যেভাবেই হোক না কেন, একটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী তোমার যে এইম, সেটা ডেফিনেশনগুলো একদম ডিফাইন করতে হবে আর কি। তো ডিফাইন করতে গেলে তোমাদেরকে একটা সুন্দর একটা রুটিন করতে হবে, এবং যেখানে তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে রাখতে পারো তাদের নিজস্ব টাইম দিয়ে, মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা আলাদা আলাদা টাইমের ফ্রেম আউটে রাখতে পারো। স্ট্রাকচার্ড সময়সূচি, এই রুটিনের কথাই বললাম। তোমাদের লক্ষ্য প্রথমত স্থির হওয়া উচিত, এবং সেটা আস্তে 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 তোমাদেরকে ডিফাইন করতে হবে। এবং দ্বিতীয়ত, স্ট্রাকচার্ড সময়সূচি এখানে বলছে একটি দৈনিক এবং সাপ্তাহিক অধ্যয়নের সময়সূচি তৈরি করতে, যা বিভিন্ন বিষয় এবং বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে। আমি একটু আগে যেটা বললাম, ধরো তুমি হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির জন্য একটা টাইম বরাদ্দ করবে, এবং যদি তুমি জিওগ্রাফি পড়ো, জিওগ্রাফির জন্য আলাদা টাইম বরাদ্দ করতে হবে। বোঝা গেল? প্রথমে তোমার এইমটাকে একদম ডিফাইন করতে হবে, আর দ্বিতীয়ত তোমার স্ট্রাকচার্ড সময়সূচি রাখতে হবে, রুটিন রাখতে হবে। নেক্সট পয়েন্ট, রেগুলার স্টাডি রুটিন। আমি সেই আগের রুটিনটাই কন্টিনিউভাবে আরও কয়েকটা পয়েন্ট রয়েছে, সেটা দেখো। রুটিনের মধ্যে তোমাদেরকে ফিক্সড স্টাডি, মানে তোমরা যখন পড়ছো তখন তোমার একটা পিক কনসেন্ট্রেশন টাইম রয়েছে, যে তুমি ভোরবেলা পড়তে ভালোবাসো বা এই টাইমে পড়তে ভালোবাসো, সেখানে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোকে নিয়ে পড়তে বসো, এবং এই পার্টিকুলার টাইমে তোমরা ম্যাক্সিমাম যে সাবজেক্টগুলো তোমাদের প্রয়োজন মনে হয় সেগুলো পড়ে ফেলবে, কারণ এটাই হচ্ছে সঠিক টাইম। অন্যান্য টাইমে পড়ার চেষ্টা অভ্যাস রাখতে হবে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটি মানুষের একটা আলাদা আলাদা সময় রয়েছে তাদের আলাদা আলাদা সাবজেক্টে টেক কেয়ার নেওয়ার জন্য। এবার দেখো, ব্যালেন্সড অ্যাপ্রোচ। অনেক সময় পড়তে পড়তে বার্ন আউট হয়ে যাবে। বার্ন আউট মানে তোমাদের ধরো মাথা হ্যাং হয়ে গেল, বা পড়তে ভালো লাগছে না, একঘেয়ে লাগছে, তখন সেটা এড়াতে গেলে বিরতি এবং অবসর কার্যক্রম অন্তর্ভুক্ত করো। একটি ভারসাম্যপূর্ণ রুটিন দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। অবশ্যই একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নেবে, এবং সেই রুটিনটা এমন হওয়া উচিত যে রুটিনটা তোমাকে বার্ন আউট করবে না। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রায়োরিটাইজ টপিকস। দেখো, কোন টপিকের উপর প্রায়োরিটি দিতে হবে সেগুলো পয়েন্টগুলো দেখো। সিলেবাস ব্রেকডাউন। প্রথমত WBCS যারা দিচ্ছ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ, তাদের যে পরীক্ষাটা দিচ্ছ
তার সিলেবাসটা ভালো করে জানতে হবে, প্রথমেই বললাম, এবং সেই সিলেবাসটাকে ব্রেকডাউন করতে হবে। এইখানে যেমন আমি WBCS এর রেফারেন্স দিয়ে বলছি, WBCS পাঠ্যক্রমকে পরিচালনাযোগ্য বিভাগে বিভক্ত করার কথা বলা হয়েছে এবং তাদের গুরুত্ব এবং তোমাদের যা শক্তি, মানে তোমাদের যে শক্তি বা স্ট্রেংথ এবং উইকনেসের ওপর ভিত্তি করে বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে। মানে এখানে বলছে যে প্রায়োরিটি তোমাদেরকে অবশ্যই তোমাদের যে যে সাবজেক্টে তোমাদের উইকনেস রয়েছে এবং যে যে সাবজেক্টে তোমাদের স্ট্রেংথ রয়েছে সেগুলোর উপর প্রায়োরিটি দিতে হবে। এবং সবসময় আমি সাজেস্ট করব যেগুলো তোমরা উইক আছো সেগুলো সেই সাবজেক্টগুলোর উপর বেশি ফোকাস রাখা। এবার নেক্সট পয়েন্টই ফোকাস নিয়ে বলছে, দেখো ফোকাস এরিয়া কঠিন বা হাই ওয়েটেজ, এটা বলতে কী বোঝাচ্ছে, যেখান থেকে বেশি কোশ্চেন আসে বা কঠিন কোশ্চেন বা কঠিন সেগমেন্ট, এই বিষয়গুলোতে সময় ব্যয় করার কথা বেশি বলছে। দেখো ভালো করে স্লাইডটা দেখে নাও এবং তোমাকে এটুকু তোমার মধ্যে কনফিডেন্স আনতে হবে যে তুমি পুরো সিলেবাসটা কভার করে ফেলেছো, না হলে পরীক্ষার সময় এক্সামের সময় ল্যাক অফ কনফিডেন্স 100% হবেই। তো প্রায়োরিটি কী কী ক্ষেত্রে দেবে, একটা সিলেবাস ব্রেকডাউনের ক্ষেত্রে যেটা তুমি উইক আছো সেটাই দেবে, আর ফোকাস এরিয়া তোমার থাকবে যে সব জায়গাতেই বেশি কোশ্চেন আসে এবং বা কঠিন সেগমেন্ট থেকে বেশি করার চেষ্টা করবে। কঠিন বলতে মানে যে টপিকগুলো আসে বাট তুমি হয়তো তোমার কাছে কঠিন লাগে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো এফেক্টিভ স্টাডি টেকনিক্স। কী কী টেকনিক অবলম্বন করলে স্টাডিটা তোমার এফেক্টিভ হবে। 1 নম্বর অ্যাক্টিভ লার্নিং, শিক্ষাকে শক্তিশালী করার জন্য সংক্ষিপ্তকরণ, প্রশ্ন করা এবং অন্যদের শেখানোর মতো কৌশলগুলি ব্যবহার করার কথা বলা হয়েছে। তুমি এরকমভাবে নিজেকে তৈরি করো যে তুমি ব্রিফ করতে পারবে, এটা অন্য কাউকে বোঝাতে পারবে, বা তুমি কোনো কোশ্চেন করতে পারবে কাউকে, যে বা বলতে পারবে, ঠিক আছে, মানে তোমার মধ্যে যেন সেই মানে বেসটা তৈরি হয়। ওকে, সেইভাবে লার্নিংটাকে অ্যাক্টিভ রাখতে হবে। ভ্যারাইটি অফ রিসোর্সেস, দেখো তোমার পড়াশোনাকে সবসময় মনে রাখতে হবে আকর্ষণীয় করার জন্য তুমি যে কোনো কাজ করতে পারো। আমি ধরো একটা এক্সাম্পল দিই, আমি যখন পড়তাম, ধরো একটা টেক্সট বই, প্রথমবার হাইলাইটার ইউজ করতাম, দ্বিতীয়বার পেন ইউজ করতাম, মানে যখন রিভিশন দেবো, তৃতীয়বার পেন্সিল ইউজ করতাম। তাতে হয় কি, তোমার পড়ার ওই পেজটা সুন্দরভাবে দেখা যায়। মানে তুমি ধরো একটা স্বাভাবিক একটা ইনসিডেন্ট তোমাকে বলি, ধরো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, কোথায় হওয়ার কথা ছিল, সেই সব জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, হাইলাইটার দিয়ে দাগিয়ে দিলাম। আর লেস ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গা রয়েছে, সেইগুলো তোমার আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করব না। তো সেই জন্য দেখবে দ্বিতীয়বার যখন পড়তে যাবে, যখন যেগুলো হাইলাইটার দিয়ে তোমার টেক্সট করা, যেগুলো হাইলাইটার দিয়ে টেক্সটের উপরে তোমার হাইলাইট করা, সেগুলো দেখবে তোমার পড়ার প্রতি আকর্ষণ এনে দেবে। এবং এখানে বলছে যে আরও কিছু, যেমন আকর্ষক রাখতে পাঠ্যপুস্তক, অনলাইন সংস্থান, নোট এবং ভিডিওগুলোর মিক্সার হিসাবে ব্যবহার করতে হবে। মানে বিভিন্ন কিছু তোমাকে সাইডে রাখতে হবে। তুমি একটা টপিক পড়ছো, সেটা তুমি অনলাইনেও দেখে নাও, ইন্টারেস্টিং লাগবে। ধরো তুমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক তুমি স্টাডি আইকিউ বা এইসব চ্যানেলে তুমি জেনে নিলে, তাহলে পরে কি আমরা যদি অন্য কারো কাছ থেকে শুনি বা দেখি, তাহলে সেটা বেশি মনে থাকে। তো যে রিসোর্সেস রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই ইউজ করতে হবে। যে একটাই বই পড়তে হবে সেরকম না, একটাই রিসোর্স থেকে তোমাদেরকে নিতে হবে সেরকম না। তোমরা যদি এটা ইউটিউবে ভিডিও পাও, দেখে নেবে, ক্রস চেক করে নেবে, তাহলে তোমাদের মনে থাকবে অনেক দিন। নেক্সট হচ্ছে রিভিশনের পালা। কনসিস্টেন্সির একটা বড় ফ্যাক্টর হচ্ছে রিভিশন করতে হবে। তোমার কনসিস্টেন্সি তখনই আসবে যখন তুমি যে বইটা পড়ছো সেই বইটা তোমার কমফোর্টেবল পজিশনে আসবে, ঠিক আছে, মানে তুমি কমফোর্ট ফিল করো। দেখো শিডিউলড রিভিশনস, কীভাবে রিভিশন করতে হবে, একটা শিডিউলড রিভিশনের কথা বলা হয়েছে, যেখানে অ্যালোকেট করতে হবে রেগুলার টাইম ফর রিভাইজিং প্রিভিয়াসলি কভার্ড টপিকস টু এনশিওর ইনফরমেশন রিটেনশন। তুমি যে এর আগে যেসব টপিকগুলো পড়েছো সেইগুলোর জন্য একটা টাইম তোমাকে আলাদা করে দিতে হবে। ওর পাশাপাশি যেগুলো তুমি বর্তমানে পড়ছো, মানে তুমি যেগুলো আগে পড়েছো সেগুলোর জন্য আলাদা টাইম অ্যালোকেট করতে হবে। এটাই বলছি। কিসের জন্য না, তোমাকে মেমোরি রিটেন করার জন্য। শর্ট নোটস, অনেকে শর্ট নোটস করে, আমিও করতাম। এগুলো পরীক্ষার আগের দিন খুব ইম্পর্টেন্ট। মানে পরীক্ষার আগের দিন তুমি টেক্সট বই অত সহজে পড়তে পারবে না, তাহলে কী হবে, তুমি শর্ট নোটস তৈরি করে ফেলবে প্রত্যেকটা সাবজেক্টে ছোটো ছোটো করে, ঠিক আছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যদি টাইম থাকে। এরপর দেখো প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট।
প্র্যাকটিস এবং মক টেস্ট দুটোই খুব ইম্পর্টেন্ট। রেগুলার প্র্যাকটিস করতে হবে। সলভ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার্স অ্যান্ড টেক রেগুলার মক টেস্ট টু গজ ইউর প্রিপারেশন লেভেল। রেগুলারলি তোমাদেরকে এই পরীক্ষাগুলো দিতে হবে, মানে পরীক্ষা বলতে মক টেস্টগুলো দিতে হবে, তাহলে তোমাদের কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় তোমাদের ফ্লগুলো দেখা দিয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে। টাইমড টেস্ট, টাইম টেস্টটা কিসের জন্য, যে পুরো এক্সাম কন্ডিশনে যেরকম হয়, ধরো 2.5 ঘন্টার পরীক্ষা, তোমাকে 2.5 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। এমন না যে তুমি বাড়িতে আছো, তুমি মানে অনেক টাইম নিয়ে ফেলছো, সারাদিন টাইম নিয়ে ফেলছো, ওটা করলে হবে না। দুরকম হয়, এক হচ্ছে তুমি অনেক টাইম নিয়ে তুমি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছো, আর একটা টাইমড টেস্ট হয়। তো দুটোই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টে মোটিভেটেড। সবসময় মোটিভেটেড থাকতে হবে, পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এমন কারোর সঙ্গে মিশবে না যে তোমাকে নেগেটিভ ভাইব তোমার মধ্যে আনে। তো এখান থেকে এইসব জায়গা থেকে দূরে সরে আসো। তার জন্য তোমাকে যদি একা থাকতে হয় তো থাকো, ঠিক আছে। সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ ইনফ্লুয়েন্সেস অ্যান্ড এ কন্ডিউসিভ স্টাডি এনভায়রনমেন্ট। মানে একটা পড়াকো ভাব, কোট অ্যান্ড কোট, সেরকম পরিবেশ তোমাকে আনতে হবে। তার জন্য তুমি যেখানে একা থাকতে পারো সেখানে যাও, অসুবিধা নেই। সেট মাইলস্টোনস, অবশ্যই মাইলস্টোন সেট করতে হবে, যে আমাকে এই পিরিয়ডের মধ্যে এটা শেষ করতে হবে, এবং সেটা আস্তে আস্তে শেষ করতে পারলে, ধরো একটা চ্যাপ্টার তুমি পড়লে, সেই চ্যাপ্টারে তুমি ভালোভাবে পড়লে, তোমার দেখে পরবর্তী চ্যাপ্টার পড়ার সময় তোমার কনফিডেন্স আসবে। কারণ কি, তুমি জিনিসগুলোকে ছোট ছোট অংশে ভেঙে নিয়েছো। মানে একটা চ্যাপ্টার পড়ছো, সেটাকে তুমি রিভাইজ করছো, তারপরে আবার তুমি নতুন একটা চ্যাপ্টার ধরছো। এইভাবে আস্তে আস্তে করে তোমাদের গোলটা বা মাইলস্টোনটাকে আস্তে আস্তে করে স্মল ফ্র্যাগমেন্টে, স্মল অ্যাচিভমেন্টে তোমাদেরকে ভাগ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। স্টাডি গ্রুপস, আমি অনেক ভিডিওতে বলেছি, স্টাডি গ্রুপস হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় তোমাকে মোটিভেশন দেবে, অবশ্যই দেবে। যদি স্টাডি গ্রুপ 3 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, 4, 5 জন, 6 জন হয়ে গেলে, 4 জন তাও মানা যায়, 5-6 জন হয়ে গেলে সেখানে আর গ্রুপের যে ভ্যালুটা সেটা থাকে না, সেখানে মোটিভেশনের থেকে ডিমোটিভেশন মানে জিনিসটা বেশি আসবে, কোট অ্যান্ড কোটে, ঠিক আছে। মনিটর প্রোগ্রেস। এইবার তুমি যে এতক্ষণ পড়াশোনা করলে, এত রুটিন মেনটেন করলে, তাই তো, তো তার জন্য তোমার যে প্রোগ্রেস হবে, সেই প্রোগ্রেসটা তোমাকে ট্র্যাক করতে হবে। কী করে করবে? রেগুলারলি অ্যাসেস ইউর প্রোগ্রেস এগেনস্ট ইউর স্টাডি প্ল্যান, অ্যাডজাস্ট অ্যাজ নিডেড। এখানে যেটা বলছে, তোমার উন্নতি বা প্রোগ্রেসটা তোমাকে জাস্টিফাই করতে হবে, এবং সেটা যে কোনোভাবেই হোক। ধরো তুমি সাবজেক্ট পড়লে, সেই সাবজেক্টের একটা সাবজেক্ট পড়লে, ধরো ইংলিশ, সেখানে তোমার পাড়ার কেউ সিনিয়র দাদা, ইংলিশের টিচার বা কেউ আছে, তার কাছ থেকে চেক করিয়ে নিতে পারো, বা নিজে যদি ভালো বোঝো চেক করতে পারো, যে আমার এটা ইন্টারনেট থেকে অনেক অ্যান্সার কি থাকে, সেগুলো দেখে তুমি, যেহেতু আমি এমসিকিউ প্যাটার্নের কথা বলছি, সেই হিসাবে এটা করতে পারো, ঠিক আছে। ফিডব্যাক, অবশ্যই ফিডব্যাক নেওয়া উচিত। হ্যাঁ, তোমার টিচারদের কাছ থেকে হোক, তোমার মেন্টরদের কাছ থেকে হোক, গাইডেন্স যারা দিচ্ছেন, গাইড যারা আছেন, পিয়ার্স যারা তোমার গ্রুপ স্টাডিতে আছে, বা তোমার ফ্রেন্ডস, তাদের কাছ থেকে ফিডব্যাক নাও যে আমার উন্নতি কতটা হচ্ছে, বা মক টেস্ট নাও, মানে গ্রুপের মধ্যে মক টেস্ট নেওয়া শুরু করো, যে ওরটা তুমি দেখবে, তোমারটাও দেখবে, তাহলে পরে কিন্তু অনেক সুবিধা থাকে, ঠিক আছে। অ্যাডাপ্ট অ্যান্ড ইমপ্রুভ, কী করে নিজেকে ইমপ্রুভ করবে? ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, প্রথম পয়েন্ট। বি প্রিপেয়ার্ড টু অ্যাডজাস্ট ইউর স্টাডি প্ল্যান বেসড অন ইউর প্রোগ্রেস অ্যান্ড এনি নিউ ইনসাইটস ইউ গেইন অ্যাবাউট ইউর লার্নিং স্টাইল। তোমার যে প্রোগ্রেস হয়েছে, তোমার যে নতুন যে দৃষ্টিভঙ্গি, তোমার কি করে আরও ভালো করে তোমার পড়াশোনাটাকে আরও প্রোগ্রেস করা যায়, তার জন্য তোমাদের মধ্যে ওই স্ট্যাগন্যান্ট ব্যাপারটা রাখা যাবে না, ঠিক আছে। তোমার ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। যেটা বলতে চাইছি, তোমাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তুমি যখন শিখবে, তারপর তোমার জানার তো শেষ থাকে না, তারপর তুমি যখন আরও কিছু জানার চেষ্টা করবে, তখন তোমার সেই গোলটা, সেই ইনসাইটটা তোমাকে কিন্তু রাখতে হবে, এবং সেই ফ্লেক্সিবল পজিশনটা তোমাকে ধরেই রাখতে হবে, নাহলে তুমি পারবে না। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, সত্যি কথা বলতে এই রকম বড় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমার যে ইমপ্রুভমেন্ট, সেটা যে কোনো উপায়ে তোমাকে ধরে রাখতে হবে, এবং তার জন্য সবসময় লুক ফর ওয়েজ টু ইমপ্রুভ ইউর স্টাডি টেকনিক্স অ্যান্ড প্ল্যান। টেকনিকগুলো তোমাকে এমন মানে খুব ভালোভাবে তোমাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে। প্ল্যানিংটাও ভালো রাখতে হবে। এবার টাইম ম্যানেজমেন্টও ভীষণ ভাইটাল একটা ব্যাপার কনসিস্টেন্সিতে ম্যানেজমেন্টের ক্ষেত্রে।
তো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমি একটা টেকনিকের কথা বলেছি, পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি, শর্টকাটে এখানে আমি লিখে দিয়েছি যে ইউজ টেকনিক্স লাইক দ্য পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক হচ্ছে এমন টেকনিক, ধরো তুমি কোনো বই পড়ছো, সেই বইটা টানা 25 মিনিট পড়ছো, ঠিক আছে, অনেক জায়গায় 52 মিনিটের কথা বলে, আমি তোমাকে পোমোডোরো টেকনিকের এটা খুব ভালো জিনিস। 25 মিনিট তুমি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছ, কোনো বাইরের থিঙ্কিং করছো না, এরকম ফোকাস করলে, ধরো একটা হিস্ট্রির চ্যাপ্টার পড়লে 25 মিনিটে, তারপর তুমি 5 মিনিট একটা ব্রেক নাও, ঠিক আছে, তাহলে পরে কী হবে, তোমার কনসেন্ট্রেশন কিন্তু হাই লেভেল হিসাবে মেনটেন হবে, ঠিক আছে। এরপর লিখেছি দেখো, যদিও আমার এই তোমার স্লাইডটা ঠিকভাবে করা হয়নি, তো যেটুকু তোমরা বুঝতে পারছো দেখো, প্রায়োরিটি ম্যাট্রিক্স। প্রায়োরিটি ম্যাট্রিক্সটা কি, অলওয়েজ লুক ফর ওয়েজ টু ইমপ্রুভ ইয়োর স্টাডি টেকনিক্স অ্যান্ড প্ল্যান, ঠিক আছে। প্রায়োরিটি ম্যাট্রিক্স বলছে সবসময় তোমাকে কোন কোন বিষয়ের উপর প্রায়োরিটি দিতে হবে, সেই ম্যাট্রিক্সের কথাই বলা রয়েছে, এর আগেও বলেছি, ওকে। এরপর দেখো এফেক্টিভ নোট টেকিং, কীভাবে কোন কোন সময়ে তোমাদেরকে নোট লিখতে হবে সেটা জেনে নাও। প্রথমত বলছি মাইন্ড ম্যাপস, অবশ্যই ক্রিয়েট মাইন্ড ম্যাপস ফর কমপ্লেক্স টপিকস, যেগুলো জটিল টপিক রয়েছে তার জন্য অবশ্যই তোমাদেরকে মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে, বা দেখবে অনেক বই পাওয়া যায় মাইন্ড ম্যাপের, সেগুলো তোমাদেরকে ইউজ করতে হবে, যে তুমি যে ইনফরমেশনগুলো ব্রেনের মধ্যে রাখছো সেটাকে ভিজুয়ালাইজ করতে পারছো কি না, ওকে। এরপর দেখো স্ট্রাকচার্ড নোটস, এই যে নোটস লেখার ক্ষেত্রে সবসময় ইউজ করবে কর্নেল নোট টেকিং সিস্টেম। কর্নেল নোট টেকিং সিস্টেমটা কি, সেটা কী করে তোমরা করবে, কি পয়েন্টগুলো একটা আলাদা সাইডে লিখবে এবং সেইখানে সেই কি পয়েন্টগুলো দিয়ে কী কী বলতে চাইছে সেটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কর্নেল নোট টেকিং, গুগলে দেখবে অনেক পেয়ে যাবে, দেখে নিও, হ্যাঁ। তো সিক গাইডেন্স, এরপরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে সবথেকে বলো কি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, যে সিক গাইডেন্স, অবশ্যই সিক করতে হবে, তোমাদেরকে গাইডেন্স নিতে হবে, গাইডেন্সের খোঁজ লাগাতে হবে, গাইডেন্সের খোঁজ করতে হবে অবশ্যই, কারণ তুমি যদি একটা গাইডেন্স কারো প্রপার গাইডের কাছ থেকে নিতে পারো তাহলে তোমার অনেকটাই ইজি হয়ে যায়। সিক মেন্টরশিপ, মানে এখানে মেন্টার্স বলো, গাইড বলো, সবার কাছ থেকে গুরুত্বপূর্ণ টিপস, এবং মনে রাখবে সবসময় যে ভালো র্যাঙ্ক করেছে বা ভালো সে জব পেয়েছে মানে সে ভালো গাইড করতে পারবে, মানে ট্রুথফুলি বা ফেথফুলি, সেটা নয়, অনেকেই অনেক রকমভাবে বানিয়ে তোমাদেরকে বলবে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে নিজেদের সঙ্গে যিনি গাইড হিসাবে বলছেন তুমি কিছুটা হলেও তুমি রিয়েলাইজ করতে পারবে যে তিনি ঠিক বলছেন না ভুল বলছেন, ওকে। উল্টাপাল্টা গাইডেন্স নিলে পরে আবার সমস্যাও আছে, সো সঠিক জায়গায় গাইডেন্সগুলো নিও, এটুকু রিকোয়েস্ট করবো। কোচিং ইনস্টিটিউটস, আমি কখনো এটা ডব্লিউসিএসের ক্ষেত্রে এখনও পর্যন্ত লেস ইম্পর্টেন্স দিই সবসময়, তবুও যদি মনে হয় যে কোচিংয়ে আমি একটু ওই স্ট্রাকচার্ড গাইডেন্সের জন্য বা পিয়ার সাপোর্টের জন্য অনেক বন্ধুবান্ধবী পাবে, অনেক ফ্রেন্ডস পাবে, তাদের সঙ্গে কম্পারেটিভ একটা এক্সাম সিনারিও হয়, যদি এটার জন্য যাও তাহলে যেতে পারো, বাট সেলফ স্টাডি করেও ক্র্যাক করা যায়, ওকে। সবার শেষ স্লাইডে আমি এটা দিয়ে শেষ করেছি যে মেন্টাল হেলথ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা অবশ্যই দেখতে হবে, নিয়মিত যোগা করতে হবে, একটু নিজেকে টাইম দিতে হবে, ওকে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, স্ট্রেসটা যেন না আসে, সে তোমার পার্সোনাল ম্যাটার হতে পারে, সেই বিষয়ে স্ট্রেস যেন না আসে, কোনো না কোনো দিক থেকে স্ট্রেস আসার চেষ্টা করবে, কারণ কোনো ভালো কাজ যখন তুমি করবে তখন চারপাশ দিয়ে খারাপ কাজগুলো তোমাকে আঁকড়ে ধরবে, সেগুলো থেকে বেরোতে পারলেই তুমি হবে যুদ্ধের নায়ক, ওকে, প্রোটাগনিস্ট। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ।